ঢাকা বাংলাদেশের রাজধানী ও ঐতিহ্যবাহী শহর। এই শহরে বিভিন্ন ধর্ম, বর্ণ ও জাতিসত্তার প্রায় 2,40,00,000 মানুষের বসবাস। আর এই ঢাকা শহরের বুকেই বসবাস করছে একটি ক্ষুদ্র জাতিসত্তা, যারা বাংলাদেশের নাগরিক হয়েও তারা তাদের জীবন অতিবাহিত করছে উদ্বাস্তু শিবিরে। सहते सहते अलम जहाँ के चला गया इस जहाँ से एक दिन, मगर है अपनों को फिक्र लाहक, मगर है अपनों को फिक्र लाहक। कफन के कपड़े कहाँ से लाए, है साथ माँ बाप भाई बहने और बीवी भी और एक बच्चा, है साथ माँ बाप भाई बहने और बीवी भी और एक बच्चा, है छोटा सा घर जगह नहीं है छोटा सा घर जगह नहीं। কারা এই জনগোষ্ঠী? চলুন জেনে আসি সাধারণ বাংলাদেশের কাছে তাদের পরিচয়। এরা বাংলাদেশের নাগরিক। এই প্রশ্নের উত্তর অলরেডি আমাদের কিন্তু 2008 সালের যে হাইকোর্ট থেকে যে জাজমেন্টটা বেরিয়েছিল, ওই জাজমেন্টে কিন্তু একদম পরিষ্কারভাবে বলে দেওয়া আছে, এবং এই জাজমেন্টটা ওয়াইডলি অ্যাভেলেবল, আপনি ইন্টারনেটেও পাবেন। একজন যে কোনো সচেতন নাগরিক হিসেবে আমরা যদি একটু পড়ে দেখি, আমাদের এই প্রশ্নগুলো, এই সংশয়গুলো কিন্তু মিটে যায়। এই জাজমেন্টে আপনার কতগুলো জিনিস হাইলাইটেড হয়েছে, যেটার আমি কয়েকটা জিনিস এখানে হাইলাইট করতে চাচ্ছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এখানে বলা হয়েছে যে ক্যাম্পগুলোর কি অবস্থা, কিভাবে এখানে মানুষ জীবনযাপন করছে, এগুলো কিন্তু এই জাজমেন্টে তুলে ধরা হয়েছে, এবং হাইকোর্ট এখানে রিকগনাইজ করছে যে এই ধরনের জীবনযাপন এটা ইনহিউম্যান। 1947 সাল এই উপমহাদেশে ভারত ও পাকিস্তান নামক দুটি রাষ্ট্র গঠনের কারণে ঘটেছিল একটি ঐতিহাসিক অভিবাসন, এবং বিপুল সংখ্যক হিন্দু, মুসলিম ও শিখ সম্প্রদায় তাদের আদি আবাসস্থল ছেড়ে পাড়ি জমায় এপার ওপার সীমানায়। পাকিস্তান সৃষ্টি হয়েছিল দুটি ভাগে, যার একটি ছিল পূর্ব পাকিস্তান এবং অপরটি ছিল পশ্চিম পাকিস্তান নামে। তৎকালীন ভারতের বিভিন্ন রাজ্য হতে মুসলিম সম্প্রদায়ের একটি বিরাট অংশ পূর্ব পাকিস্তানে পাড়ি জমায়, যাদের পরিচয় ছিল বিহারি বা উর্দুভাষী হিসেবে। মূলত ভারত হতে আগত মুসলিম সম্প্রদায় তাদের পূর্বপুরুষের ভিটে মাটি ছেড়ে চলে আসেন পূর্ব পাকিস্তানে, বর্তমান বাংলাদেশে, শুধুমাত্র তাদের ইসলাম ধর্ম রক্ষার্থে। আমাদের কিন্তু তথ্যে বা ইনফরমেশনে প্রচণ্ড বড় একটা গ্যাপ রয়েছে। আজ পর্যন্ত এই যে এতগুলো বছর ধরে আমরা কিন্তু তাদেরকে যে কী নামে ডাকবো সেটাই অনেকে আমরা জানি না, যার কারণে বিভিন্ন রকমের নামে আমরা শুনতে পাই। কখনো বলা হচ্ছে যে বিহারি, কখনো বলা হচ্ছে যে স্ট্যান্ডার্ড পাকিস্তানি বা উর্দুভাষী জনগণ। তো যখন আমার এই জনগোষ্ঠীর একটা নাম নিয়ে আমার মধ্যে এতটা সংশয় বা ডিসপিউট বা তথ্যের গ্যাপ রয়েছে, এর পরের পর্যায়গুলো তো আসবেই।
আসলে নাগরিক আমরা হয়ে গেছি, কিন্তু এটার জন্য যে আমরা যে দাবি করব, আমাদের যে মৌলিক অধিকারের সম্পর্কে আমরা যে দাবিটা করব, যারা অযোগ্য লোকের হাতে নেতৃত্ব থাকা বিগত 50 বছর থেকে, আমি শুরু আপনাকে বলেছি, বিগত 50 বছর থেকে যারা আমাদেরকে নেতৃত্ব দিয়ে আসছে, তাদের মধ্যে এই যোগ্যতা নেই যে সরকারের কাছ থেকে আমাদের দাবি দাওয়া আদায় করে নিয়ে আসবে এবং এবং এটাকে নাগরিক অধিকার যেটা আছে, মৌলিক অধিকার বলেন, অন্যান্য যে সুবিধাগুলো, যেমন আমাদের যে যারা উর্দু ভাষাভাষী, যদিও আমরা নাগরিক হয়েছি, কিন্তু যদি সরকারি চাকরিতে যাই আমরা, তো তখন একটা সমস্যা হয়। যদি জিনিসটা বুঝতে পারে ইন্টারভিউতে বা ভাইভাতে যে ওরা উর্দু ভাষী, তো কিছু বলবে না, তার চাকরিটা কিন্তু হয় না। के में रहते हैं, मेरा घर है, एक छोटा सा रूम है मेरा, और यहाँ मेरा बच्चा है, यहीं पर मेरा पैदाशी यहीं जन्म हुआ है, मेरा छोटा छोटा बच्चा है, यही घर में मेरा रहना है, एक संसार मेरा यही घर में है। और फिर मेरा एक छोटा सा दुकान भी है, दुकान में जगह नहीं होता है तो घर में माल सामान हम रखते हैं, और यहीं पर खाना पकाना, यही घर में मेरा सोना, यहीं पर हम काम भी करते हैं। अगर सरकार हम लोग को एक छोटा जगह, अच्छा जगह दे दे तो अच्छा मेहरबानी होगा सरकार का ऊपर। इसलिए कि हम लोग का ग्राम इलाका में सरकार अगर हम लोग को पुनर्वासन करेगी तो ग्राम इलाका में देने से हम लोग का काम नहीं होगा, और हम लोग का हस्बैंड क्या कमाई करके खाएगी, हम लोग का फैमिली कैसे चलेगा, हम लोग का संसार कैसे चलेगा। हम लोग तो ये माल सामान ये सब छोटा सा दुकान में बिक्री करके हम लोग का ऐसे फैमिली चलता है। अगर कोई ग्राम में जाएंगे तो हम लोग का फैमिली नहीं चलेगा, संसार कैसे चलेगा, हम लोग खाएंगे कैसे, बच्चों को पढ़ाई लिखाई कैसे कराएंगे। इसलिए हम लोग को अगर सरकार कोई अच्छा सा जगह दे, जैसे हम लोग अपना दिन मजदूर हिसाब से भी काम करके खा सके तो मेहरबानी होगा। উর্দুভাষী মহাজির জনগোষ্ঠী বাংলাদেশের বিভিন্ন জেলায় তাদের বসবাস শুরু করেছিল। মোহাম্মদপুরের আজিজ মহল্লা, জয়েন্ট কোয়ার্টার, বিজলি মহল্লা, এইসব জায়গায় উর্দুভাষীরা নিজেদের বাড়ি ঘরে বসবাস করত। ধানমন্ডি 1 নম্বর থেকে মিরপুর 12 নম্বর পর বেহারির পর্বটি স্বাধীনের সময় বাইর করে দিছে, বাইর করে দখল করে দিছে পুরো মোহাম্মদপুর, তো মিরপুর বেহারিতে ক্যাম্পে যারা আছে সবাই ভোটার। এখন বেহারি আর আগের মতন নাই যে পাকিস্তান যাবে না। এখন সব বর্ডার হয়ে গেছে, সবাই মনে করেন বাংলাদেশেই থাকবে, এখন আর কেউ যাবে না পাকিস্তান। নাগরিকত্বের স্বীকৃতির 21 বছরের মধ্যে উর্দুভাষী জনগোষ্ঠী বাংলাদেশে অনুষ্ঠিত সবকটি স্থানীয় ও জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে এবং স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোট প্রদান করে। কিন্তু এতদিন পেরিয়ে গেলেও তাদের জীবনে আমূল কোনো পরিবর্তন আসেনি। পৃথিবীর ইতিহাসে এই উদ্বাস্তু শিবির হচ্ছে একটি অন্যতম উদাহরণ, যেখানে একটি দেশের নাগরিক হয়েও উদ্বাস্তু শিবিরে সুবিধাবঞ্চিত নাগরিক হিসেবে বসবাস করে। 2008 সালের হাইকোর্ট একটা রায় দেয় যে তারা এদেশে যারা জন্মেছে তারা সবাই নাগরিক হবে, তাদের নাগরিকত্বেরই সম্মান পাবে। কিন্তু তারপরেও তারা ক্যাম্পে থেকে গেছে। তো এটা অনেকটা সময় এর পরবর্তী পর্যায়ে তাদের মধ্যে অনেক ধরনের সমস্যা তৈরি করেছে। সমস্যাটা এই যে ক্যাম্প মানেই তো উদ্বাস্তু কিংবা যারা নাগরিক নয় তাদেরকে রাখা হয়, এবং এটার থেকে এক ধরনের একটা প্রেজুডিস চলে আসছে সমাজের মধ্যে। ও আচ্ছা, জেনিভা ক্যাম্পে থাকে, তাহলে তো এরা আমাদের নয়। পাকিস্তান থেকে আসিনি, আমরা বাংলাদেশে ছিলাম, পূর্ব পাকিস্তানে ছিলাম, এখনও বাংলাদেশে আছি। আমাদের জনগণ এনআইডি পেয়েছে, খুব খুশি আমরা প্রতি বছরে যে সময় সুযোগ পাই আমরা যেন ভোট দিয়ে, ভোট প্রয়োগ করে কাউকে না কাউকে যেন পদবি দিই। 52 বছর তো আমি বাচ্চা ছিলাম, এখন বুড়ো হয়ে গেছে। এখন আমার ছেলে মেয়ে বড় হয়েছে, বিয়ে শাদী করছে, তার বাচ্চা হয়ে গেছে। এই একটা 12 ফিট 10 ফিট ঘরের ভিতরে আমি থাকতাম। যারা উর্দুভাষী, যারা বাংলাদেশ এই ভূখণ্ডে এসছেন শরণার্থী হিসেবে, যখন ভারতবর্ষ ভাগ হয় 47 সনে, তাদের অনেকেই কিন্তু এখন পর্যন্ত ক্যাম্পের ভিতরে অবস্থান করছেন।
তাদের মাথার উপর সেরকম পর্যাপ্ত বাসস্থান বা কোনো ব্যবস্থা নেই। কিন্তু এর মধ্যে দেখা গেছে যে এই বিষয়গুলো নিয়ে আসলে সরকার ওয়াকিবহাল ছিলেন এবং সরকারের পক্ষ থেকে এক ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে তাদের পুনর্বাসনের জন্য। যেমন এইখানে একটা ডকুমেন্ট আছে, এটা হলো 2013 সালের একটা নীতিমালা। এটা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নীতিমালা এবং এটার নামই হচ্ছে যে পুনর্বাসনের জন্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক এনএকিসের মাধ্যমে অতিক্রমণ ক্রয়কৃত জমি উদ্ধার পরবর্তী ব্যবস্থাপনা বিষয়ে নীতিমালা 2013, অর্থাৎ মুহাজির পুনর্বাসনের জন্য একটি নীতিমালা। মুহাজির মানে কি? মুহাজির মানে উর্দু শব্দ, বাংলা শব্দ হচ্ছে শরণার্থী। সে শরণার্থী পুনর্বাসনের জন্য একটি বিশেষ উদ্যোগ এবং এই উদ্যোগটা নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। আমাদের শুধু ভোটের অধিকার দেওয়া হয়েছে, নাগরিকত্ব অধিকার ছিল তাই বলে ভোটের অধিকার দেওয়া হয়েছে, কিন্তু সংবিধানে যে অন্য অন্য সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো এখন পর্যন্ত আমাদেরকে দেওয়া হয়নি। বরঞ্চ যে জায়গায় আমরা বসবাস করছি, যে ক্যাম্পে আমরা বসবাস করছি, সেই ক্যাম্পের জায়গাগুলোকে 1995 সনে সরকার বিভিন্ন বহিরাগত লোকদের কাছে অ্যালটমেন্ট দিয়েছে। সে যারা অ্যালটমেন্ট পেয়েছে তারা সব সময় আমাদেরকে উচ্ছেদের জন্য চেষ্টা চালাচ্ছে। কিছু জায়গা আমাদের কিছু ক্যাম্পকে উচ্ছেদও করা হয়েছে, আর এখনও ঠেট আছে। এটার মধ্যে বলাই আছে যে যারা দেশভাগের সময় মানে 47 সময় পাকিস্তান বিভক্তির পরে ভারত থেকে যারা এসছেন বাংলাদেশের এই ভূখণ্ডে বাঙালি অবাঙালি মিলিয়ে পুনর্বাসনের জন্যে, তাদের জন্য 37 থেকে 38টি জেলায় প্রায় 34,000 একর জমি অধিগ্রহণ করা হয়। তো সাংঘাতিক ব্যাপার, এটা কম কিছু না। 34,000 একর জমি নেওয়া হয়েছে এবং এটা স্বীকৃত যে 38টি জেলা ছড়িয়ে 34,000 জমিটি এখন পর্যন্ত আছে 2013 সাল পর্যন্ত। তার মানে হচ্ছে 47 সনে অধিগ্রহণ করা হয়েছে, 2013 সালের নীতিমালায় উল্লেখ করা হচ্ছে যেটা আছে এবং এটা এখন পর্যন্ত পুরোপুরি ডিস্ট্রিবিউট হয়ে আসে নাই। এখানে আরও বলা হচ্ছে যে একটি জেলা কমিটি করা হয়েছে, জেলা প্রশাসককে সভাপতি করে ওনার অধীনে আরও সব মিলিয়ে 7 জন সদস্য বিশিষ্ট একটি কমিটি, যার মধ্যে সরকারি বিভিন্ন জন আছেন। তারপর আরও দেখা যাচ্ছে যে এই জমিগুলো কোথায় আছে সেটাও কিন্তু সরকারের জানা আছে। সেখানে দেখবে একটি তালিকা আছে যে সারা দেশে অধিগ্রহণ বা ক্রয়কৃত মুহাজির জমির বিবরণ, একদম জেলার নাম ধরে 38টি জেলার নাম এখানে দেওয়া আছে, ঢাকা থেকে শুরু করে সিলেট পর্যন্ত, এবং প্রত্যেক জেলায় অধিগ্রহণকৃত জমির পরিমাণ কত সেটা বলা আছে। আরও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে আমরা আরেকটি চিঠি দেখছি, এটা জেলা প্রশাসক ঢাকার। এটাও 2012-তে দেওয়া হয়েছে, তার মানে 1 দশক আগে দেওয়া। এখানে বলা হচ্ছে যে একটি মৌজায়, নন্দীপাড়া মৌজায়, সেখানে অলরেডি অধিগ্রহণকৃত জমির মধ্যে একটি অংশ 117 জন মুহাজির পরিবারকে বরাদ্দ করা হয়েছে। তার মানে সরকার পুরোপুরি মানছে যে হ্যাঁ, মুহাজিরদের নামে জমি অধিগ্রহণ করা হয়েছে এবং এটা বিতরণ করা হবে এবং সরকারের একটি প্রক্রিয়ার মাধ্যমে এই কাজটি করা হবে। শুধু করা হবে তা না, করা হয়ে গেছে। কাদের কাছে এক্স্যাক্টলি দেওয়া হয়েছে তাদের নামের তালিকা এখানে নেই, তবু ওটা হয়তো বের করা যাবে। আমার মনে হয় যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন তারাও সরাসরি ডিসি অফিসের কাছে চিঠি লিখতে পারেন। চিঠি চাইতে আরেকটু জোরালো কিছু যদি করতে চান তাহলে তারা আমাদের তথ্য অধিকার আইনের অধীনে একটি দরখাস্ত করতে পারেন জানবার জন্যে যে এটা কবে হলো, কীভাবে হলো, কয়জনকে দেওয়া হলো, তারা কারা ইত্যাদি। সে তো কাউন্সিল অফ মাইনরিটিজ ক্যাম্পে বসবাসকারী উর্দুভাষী জনগোষ্ঠীর পুনর্বাসন অধিকার আদায়ের লক্ষ্যে অ্যাডভোকেসি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই অ্যাডভোকেসি কার্যক্রমের আওতায় সারা বাংলাদেশে 9টি কমিউনিটি বেসড অর্গানাইজেশন তৈরি করেছে এবং জাতীয় পর্যায়ে বাংলাদেশ উর্দুভাষী অধিকার আন্দোলন নামক একটি প্ল্যাটফর্ম গঠন করা হয়েছে। কমিউনিটি বেসড অর্গানাইজেশন সদস্যদের দক্ষতা উন্নয়নের জন্য অ্যাডভোকেসি অ্যান্ড অ্যাডভোকেসি স্ট্র্যাটেজি কর্মশালা আয়োজন এবং একটি জাতীয় সেমিনার আয়োজন করা হয়েছে, যেখানে পুনর্বাসনের রোডম্যাপ নিয়ে আলোচনা ও মত বিনিময় করা হয়েছে। এছাড়াও কাউন্সিল অফ মাইনরিটিজ জেনেভা ক্যাম্প, আদমজি ক্যাম্প এবং বগুড়ার প্লাস্টিক হাউস ক্যাম্পে ভূমি অধিকার ও পুনর্বাসন বিষয়ক প্রকল্প কাজ করছে।
জমিন দুক, আগে আইয়ুব খান দিছে না জমিন, যেরকম আগে ওরকম দিয়ে আমাদের। 16 সনে আরেকটি চিঠি দেওয়া হয়েছে, এটা হলো আপনার জ্ঞান দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে। এখানে বলা হচ্ছে ঢাকার পার্শ্ববর্তী স্থানে, এখানে বিহারি শব্দটা ব্যবহার করা হচ্ছে, বিহারিদের স্থানান্তর সংক্রান্ত তথ্য। এবং এখানে বলা হচ্ছে যে প্রায় 24,212টি অবাঙালি বিহারি পরিবারকে পুনর্বাসন করতে প্রতি পরিবারের জন্য 3% হারে মোট 726 একর জমি প্রয়োজন হবে। তার মানে অলরেডি একটি কাজ হয়ে গেছে। আইডেন্টিফাই করা হয়েছে যে কয়জন মুহাজির বলেন বা বিহারি বলেন, বয়সী বলেন, এই সম্প্রদায়ের জন্যই জমিটি নির্ধারণ করা হয়েছে যে না এত এত জমি লাগবে তাদের জন্য এবং এত এত জমি তারা আছে। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে কয়েকটা, অবশ্যই আই থিঙ্ক শব্দ চয়নের একটা ব্যাপার এখানে আছে। শুরুতে মহাজির বলা হয়েছে বিকজ অবভিয়াসলি 47-এ 1947 সনে অনেকে মহাজির ছিলেন বা শরণার্থী ছিলেন। অফকোর্স ভারত ছেড়েই সেখানে তখন তারা পূর্ব পাকিস্তানে আসছিলেন, বাট তখন তারপরে তো তারা নাগরিক হয়ে গেছেন এই নতুন দেশের, এবং বাংলাদেশে যখন হয় তারা বাংলাদেশের নাগরিক হিসেবেও থেকে গেছেন। সো মহাজির শব্দটা যদি ওই সময়ের জন্য প্রযোজ্য ছিল, এখন আর মহাজির শব্দটা কাউকে বলা যাবে না, মানে শরণার্থী হিসেবে আর কাউকে দেখা যাবে না, সবাই পরিপূর্ণ নাগরিক এবং নাগরিক হিসেবে তারা অধিকার পাবেন। কিন্তু এটাও পরিষ্কার যে এখন যারা নাগরিক আছেন তাদের পূর্বপুরুষ বা তাদের পুরুষদের শুধু তাদের আগের যারা তাদের দাদা দাদি নানা নানি যারা ছিলেন তারা অবশ্যই এই মহাজির সম্প্রদায়ের ছিলেন। তারা তো পালিয়ে এসেছিলেন বা নতুন দেশে নতুন জীবন দাঁড় করানোর জন্য চলে এসেছিলেন। সো তাদের একটা রাইট সেখান থেকে আছে, যেহেতু তারা এসেছিলেন আগের সময়, এখন তাদের পরে যারা এসছেন তারা তাদের সেই কারণে তারা দাবি করতে পারবেন যে তারা এই জমিগুলো পেতে পারে। সমাধান এই যে পুনর্বাসন করলে সমাধান শেষ হয়ে যাবে, পুনর্বাসন করলেই সমাধান শেষ হয়ে যাবে, এর ছাড়া আর কোনো উপায় নেই। জমিটা তাদের যদি জমিটা ওই সময় অধিগ্রহণ করা হয়েছিল সেটা যারা তারা পায়, এটা তো অন্য কারো পাওয়ার কথা না। অ্যান্ড একটা বিশেষ উদ্দেশ্যে জমি অধিগ্রহণ করা হয়েছে, ঠিক সেই উদ্দেশ্যে এখন এই জমিগুলো বিতরণ করে দেওয়া উচিত। এই দুর্ভোগ নিরসনে সরকার এবং আন্তর্জাতিক মহলের সুদৃষ্টি আমাদের একান্ত কাম্য। এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পুনর্বাসন এখন শুধু সময়ের দাবি নয়, তাদের অধিকার বটে। সাধারণ মানুষের তাদের প্রতি সহমর্মিতা ও সরকারের সঠিক পরিকল্পনা হতে পারে এই নাগরিক সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর উদ্বাস্তু শিবির থেকে বেরিয়ে আসার একমাত্র মুক্তির পথ। रुलाती है मुझको खून के आंसू, जो देखता हूँ मैं इनकी हालत। जलाल की है ये इल्तिजाएं, जलाल की है ये इल्तिजाएं, इन्हें बचाएं, इन्हें बचाएं, जलाल की है ये इल्तिजाएं, इन्हें बचाएं।